আপনার উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালনকালীন সময়কার কথা বলি। প্রথম মানে কিছু অভিযোগও বলি না আসিফ, যেমন ধরেন মন্ত্রী হিসাবে মানে আসলে উপদেষ্টা তো মন্ত্রীর পদমর্যাদা সমান, আপনি যেসব সরকারি নিরাপত্তা থাকে তার সবই আপনি পাচ্ছেন, তারপরও আপনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন সেটি মানে ঠিকই আছে, সরকারি পদবীর যোগ্যতা বলে তাই আপনি নিয়েছেন, কিন্তু মন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার সেই সময় আপনি ভরসা রাখতে পারেননি, ভুলে আপনি রাখতে পারেননি বলেই তো আপনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন, তো সেইটা আবার ভুল করে ম্যাগাজিন বিদেশে নিয়ে গেছিলেন। আমার প্রশ্ন সেখানেও না, আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ফেসবুক পোস্টে এরকম দিয়েছিলেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও বিদেশে কেন সাংবাদিকদের কাছে গেল বা সাংবাদিকদের কাছে গেলে এইটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন তোলাটা ঠিক আছে? মানে আমরা না মানে যে কোনো সাংবাদিকই যে কোনো জায়গায় তো যে কোনো তথ্য পেতে পারেন, আপনি ওইটা আপনার কাছে একটা বড় বিষয় কেন মনে হলো যে বিমানবন্দর থেকে এই ভিডিওটা যেখানে গেছে আপনি সেটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এটা ভুল করে গেছে, তারপরে এটা কিভাবে সেটা চলে গেছে সেটার ব্যাখ্যা আপনি দিয়েছেন, কিন্তু আপনি ভিডিওটা কেমনে গেল সেইটার ব্যাপারে আপনি কেন দৃষ্টি দিলেন? প্রথমত কারেকশন হচ্ছে ওই ইয়াটা ম্যাগাজিন বিদেশে যায়নি, বাংলাদেশের না আমি বিদেশে যাইছি এটা বলি নাই, বাংলাদেশে এয়ারপোর্টে ধরা পড়ছে, ঠিক আছে, হ্যাঁ 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 সেটা স্ক্যানিং এ এসেছে। তো এটা আসলে ওই সেদিন আমি একদম ভোরে আমার নিজের ব্যাগ তো নিজেরই গুছাতে হয়, তো গুছাতে হচ্ছিল যে কারণে আমি ইয়াটা পিস্তলটা বাইরে রাখলো, ম্যাগাজিনটা আসলে রাখতে ভুলে গেছিলাম বাইরে, তো সেটা চলে গিয়েছিল ভুলবশত। এটা আনইনটেনশনাল ছিল, কারণ ম্যাগাজিন দিয়ে আমি আসলে কি অ্যাচিভ করব, বাট এটা একটা ভুল তো অবশ্যই ছিল। তবে দেখেন খালেদ ভাই, যে আমাদের এয়ারপোর্ট তো একটা গুরুত্বপূর্ণ এবং সিকিউরড একটা জায়গা, এয়ারপোর্টের একদম বোর্ডিং এর জায়গাটা, সেটা আমি মানে ইভেন আমি ট্রানজিটে ইস্তাম্বুল নামার কথা, ইস্তাম্বুল নামার আগে আগে ইস্তাম্বুল নেমেই আমি দেখলাম যে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। তো মানে এটা আমি একটা জায়গায় পয়েন্ট করতে চাইছি যে আসলে আপনি আমি উপদেষ্টা থাকা অবস্থাতেও সার্ভেইলেন্সের মানে মানে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ক্ষমতার কেন্দ্রগুলো তো বিভিন্ন জায়গায়, আমি উপদেষ্টা থাকা অবস্থায় আমার প্রতি যে ধরনের সার্ভেইলেন্স করা হয় এবং মানে সরকারের দায়িত্ব থেকে রাষ্ট্রের সার্ভেইলেন্সের না আমি একটু জানতে চাই এই সার্ভেইলেন্সটা কি আপনার আনন্দ দেয় না? মানে প্রায় একই রকম সার্ভেইলেন্সে মার্কিন রাষ্ট্রপতিও থাকেন, মানে যারা যত বেশি গুরুত্বপূর্ণ তারা তত বেশি সার্ভেইলেন্সে থাকেন। আপনি তো আর চুরি করতেছেন না, আপনি তো আর ডাকাতি করতেছেন না, আপনি সার্ভেইলেন্সে থাকলে কি অসুবিধা? না, সার্ভেইলেন্স থাকলে তো অসুবিধা না, কিন্তু এটাকে তো আপনার নেগেটিভলি ফ্রেমিং, মনে করেন আমি কোথাও একটা খেতে গেলাম, হ্যাঁ, তো এটা তো আমার জন্য একটা দৈনন্দিন জিনিস এবং আমি তো খাইতে যাইতেই পারি, এই স্বাধীনতা তো আমার থাকা উচিত, কিন্তু এইটাকেও তো ভিন্ন ভাবে ফ্রেমিং করা। আমি কয়েকদিন আগে ইয়াতে একটা পোস্ট দেখলাম যে আমি এক জায়গায় বসে আমরা মানে 4-5 জন খাইতেছি, তো একটা একটা গুমনাম পেজ, বাট ওটা আমাকে নিয়ে পোস্ট দেওয়ার কারণে ওই পোস্টটা ভালো রিচ হয়েছিল। তো ওইখানে কিন্তু না আপনি খাইতে গেছিলেন হচ্ছে আপনার ওই বন্ধুদের সাথে যারা এখন এনসিপি নামক রাজনৈতিক দলটার সাথে সম্পৃক্ত। না 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 না, ওরা ওইটা না ওরা ওই ইয়াতে ওরা ছাত্র অধিকার পরিষদ আমার সাথে ছিল, পরবর্তীতে ওরা বাকচাষের এখন গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে। হ্যাঁ, তো মানে ওইখানে টেবিলের মধ্যে শুধু পানির বোতল ছিল, কিন্তু ওই পোস্টে উল্লেখ করা হয়েছে যে আসিফ মাহমুদ হচ্ছে মদ খেয়ে, আসিফ মাহমুদের সহযোগীরা সব মদ খেয়ে মাতালো। তো এটা যে ফ্রেমিং করাটা হচ্ছে, যে সার্ভেইলেন্স করে এটাকে ফ্রেমিং করা, তো এইটা তো প্রবলেমেটিক এবং এটা এক ধরনের পারসেপশন তৈরি করে। প্রত্যেকটা জিনিস তো আপনি বা আমি বসে বসে উত্তর দিতে পারবো না। না আপনার কাছে কি এটা মনে হয় না যে ধরেন আপনি বাংলাদেশে, মানে আমি সাংবাদিকতা করি বলে আমি দেখি যে বাংলাদেশে যে কয়জন একজন তারকা আছেন আপনি তার মধ্যে সবচেয়ে বড় তারকাদের একজন এখন, সেটা জুলাই আন্দোলনের জন্য হোক, পরে আবার সরকারে যাওয়ার কারণে হোক, সেজন্য এই ধরনের ইয়া তো থাকারই কথা। কিন্তু আপনার ইঙ্গিতে কি এইটা ছিল যে এই সার্ভেলেন্সটা সরকারের ভিতরে যে অনেকগুলি কেন্দ্র বা সরকার তাদের কেউ করতেছে? আমি আরো সরাসরি বলি, এটা কি কোনো গোয়েন্দা সংস্থাকে আপনি ইঙ্গিত করেছিলেন? হ্যাঁ, আমি এর আগেও বলছি যে কিছু রিপোর্টের ব্যাপারে আমি একটা সংবাদ সম্মেলনে বলতে গিয়ে বলছিলাম যে আমাকে হাউস থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে এইটা তো আমাদেরকে চাপ দিছে করার জন্য, এবং এটা টেক্সটটা হুবহু আমি হাউসে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে একটা নাম্বার লিখলেন এখানে, এটা কিসের রেফারেন্সে লিখছেন? আপনাদের ইয়াতে তো রিপোর্টে তো লেখা জানা গেছে, জনশ্রুতি আছে, এই কিসের রেফারেন্স আপনারা লিখলেন? তখন বললো এটা আমাদেরকে একটা গোয়েন্দা সংস্থা থেকে দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য। তো এই যে এটা তো সরাসরি আছে, আমি সরাসরি কয়েকবার বিভিন্ন জায়গায় বলছি, এবং এটাকে এই
মানে আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আসলে আমার কোনো প্রতিষ্ঠানও আমার বিরুদ্ধে আসলে কাজ করছে কিনা এটাও আসলে বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায় আর কি। খুবই ইন্টারেস্টিং। তবে আমি আপনাকে একটা তথ্য হিসেবে একটা জিনিস জানায় রাখি, সরকারের মানে সরকারের ভিতরকার অঙ্গগুলি আসলে এভাবেই কাজ করে। মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সরকারের অনেক মানে বিগত সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে যেসব রিপোর্ট হয়েছে তার অনেকগুলি আবার গোয়েন্দা সংস্থাও দিয়েছে। আবার এইটা কিন্তু সব সরকারের সময় করা হয়। যেমন ধরেন নাইকো দুর্নীতির সঙ্গে বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী যে সম্পৃক্ত ছিলেন সেটা গোয়েন্দা সংস্থার সরবরাহ করার রিপোর্ট। এরকম নানাভাবে এটা একটার মধ্যে থেকে একটা এরকম হইতে থাকে। এটা চেক এন্ড ব্যালেন্সের জন্য সরকার প্রধান হিসেবে করে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ রাখার জন্য জাতীয় স্বার্থে না, জাতীয় স্বার্থের বিষয় হলে কোনো সমস্যা নেই। আমি মনে করেন কোথাও জাতীয় স্বার্থে ভঙ্গ করার জন্য কোনো বিদেশি কারোর সাথে মিটিং করতেছি, গোপন বৈঠক করতেছি, সেটা আপনি ফাঁস করেন, সমস্যা নেই। কিন্তু আপনি আমার একেবারেই ব্যক্তিগত বিষয় যেটাকে আপনি নেগেটিভলি ফ্রেমিং করার জন্য করছেন, এটা তো নীতি বহির্ভূত হয়। অবশ্যই নীতি বহির্ভূত হয়। এবং আপনি সন্দেহ করছেন যে সরকারের ভিতরের যে অংশটুকু মানে মানে হ্যারি পটারের ভাষায় বলতে হয় যাদের নাম আমরা নিতে পারতেছি না প্রমাণের অভাবে, সেরকম কাউরেই আপনি সন্দেহ করতেছেন, মানে ধরেন সামরিক গোয়েন্দা বাহিনী বা ওরকম কোনো কিছু, নাকি আপনাকে ফ্রেমিং? অনেকেই আছে আসলে 5ই আগস্টের পরে আপনি একটু আগেও যেটা বললেন যে অনেকেই স্বার্থের জন্য যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সাথে ছিল তারও হয়তো আমাদের বা আমার সাথে নাই। আবার এনসিপির তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে তাদের তো ওনারা তো ইউনাইটেড আছেন এক জায়গায়, তো কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন। তো আমরা তো সরকারে যারা আছি তারা তো ওই দেখা যায় যে যারা সাবেক সহযোদ্ধা তারাও আমাদেরকে বক্তব্যে গালিগালাজ করছেন যে সরকার এই কাজটা করতে পারতেছে না, ওইটা করতে পারতেছে না। পরিষ্কার আমরা তো এক ধরনের একা, আমাদের তো কোনো বন্ধু নেই। পরিষ্কার। আমি এই জিনিসটা খেয়াল করলাম, জনাব মাহফুজ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ফেসবুক স্ট্যাটাস, সেখানেও তিনি প্রায় একই ধরনের কথা বলছিলেন যে আসলে মানে নতুন রাজনৈতিক দলকে তিনি ইঙ্গিত করেছিলেন, এই নানা ধরনের দুর্নীতির প্রসঙ্গ তিনি ইঙ্গিত করেছিলেন। আপনারা কি সত্যি মানে এরকম সরকারের মধ্যে থেকে যদি এরকম ভালনারেবল থাকেন তাহলে তো আপনাদের আসলে মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম তাদের কি কিছু করার আছে এই ব্যাপারে? মানে এটা কি হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা, যদি আপনাদেরকে আসলেই ফ্রেম করা হয়, আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন। আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলিও আমি একটু বলতে চাই। আপনি কি মনে করেন যে মানে আমাদের, আপনি 1-2 লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি? যেমন ধরেন সরকারের কোনো একটি গোয়েন্দা সূত্র যদি বরাত দিয়ে এটি জানায়, যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি, আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয় তখন আমি এটা ছাপবই, কিন্তু বা প্রকাশ করতেই চাইবো, কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ফ্রেমিং করা হচ্ছে, সেখানে সাংবাদিক হিসেবে আমার আসলে করারটা কি আসলে? মানে আমরা না, আপনার যদি মনে হয় যে এই তথ্যটা সঠিক, আপনি অবশ্যই আপনার ইনভেস্টিগেশনও করবেন, আপনি অবশ্যই এটা ভেরিফাই করবেন, তাহলে আপনি অবশ্যই ছাড়বেন। এবং সেটা যদি আপনার জার্নালিজমের নর্মসের মধ্যে পড়ে যে ঠিক আছে এটা জাতীয় স্বার্থের বিষয় বা কোনো দুর্নীতির প্রমাণ, তাহলে তো অবশ্যই ছাড়বেন। কিন্তু যেটা একেবারেই ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে যেভাবে ফ্রেমিং করা হয়, কিংবা এই যে রেফারেন্সলেস ভাবে নিউজ করা, এবং এই যে হাওয়া থেকে বিভিন্ন ইনফরমেশন আসলে ছড়ানো, যেটা হচ্ছে আপনার কাছে হয়তো টিভি চ্যানেল আছে বা আপনার কাছে সেই সক্ষমতা আছে, সেই এস্টাবলিশমেন্ট আছে বলেই যে সেটা করবেন, এটা তো অনুচিত। যেমন মনে করেন যদি বাংলা ভিশনের লাস্ট যে রিপোর্টটা আমাকে নিয়ে, বিশেষ করে আমার বাবাকে নিয়ে করা হলো, এটার বিষয়ে যদি আমি বলি যে আপনিও তো দেখছেন, আপনি একজন জার্নালিস্ট হিসেবে, আমি এটা প্রসঙ্গে আলাদা করে আসবো, কারণ এই ব্যাপারগুলি আপনি আসলে বাংলা ভিশন, ইশরাক আহমেদ, তার মালিক, তার নানা রকম বিষয়ে জড়িয়ে গেছে, সেটা আমি একটু ধারাবাহিকভাবে আসি, এটা আপনি একটু রাখুক, এখানে থাকুক, কারণ আমি এটাতে আপনাকে প্রশ্নই করতে চাই। আমাদের অনেক দর্শক আপনি আসবেন শুনে এইসব প্রশ্নগুলি আমাকে করতে বলেছেন, আমি এই প্রশ্নগুলি করবো আপনার বাবাকে নিয়ে, আপনার এপিএস হ্যান ত্যান এগুলি নিয়ে, এগুলি আমি করবো, কিন্তু আমি একটু আসি। আমার কাছে এর আগে যেটি জানার দরকার, গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন, সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, এবং সেটার ফেসবুক পোস্টে আমরা এটা ছবিও দেখেছি। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, এই ছবিটা আমার ভালো লাগে নাই। এটা যে আমার ভালো লাগে নাই, এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি, জানতেও চেষ্টা করেছি। আজ আপনাকে পেলাম, তাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে, এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন? আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না। আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি, সেই কমিটির সদস্য।
এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই। এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল, সেখানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তো সেই জায়গা থেকে সরকারের কন্ট্রোল রুমে আইন আমাকে শৃঙ্খলা, আমি একটু 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 করে শুনে শুনে আসি, সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক কমিটিতে আর কে আছে? মানে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি, আর কোন উপদেষ্টা কে আছেন? হ্যাঁ, আরো প্রায় এটা হয়তো 12 জন উপদেষ্টার আইন শৃঙ্খলা বিষয়ক মানে কমিটি 12, মানে আইন উপদেষ্টা। শৃঙ্খলা বিষয়ক কমিটির সব উপদেষ্টাই মোটামুটি সদস্য নাকি 12-13 জন সদস্য? না, সব উপদেষ্টা না, 12 জন সদস্য বোধহয়। এবং তারা এরকম কন্ট্রোল রুমে গিয়ে থাকতে পারেন, মানে আইনে বাধা নাই? না, ফর্মালি তো এতে কোনো আসলে বাধা নাই। আমি আচ্ছা। তো সরাসরি কোনো নির্দেশনাও দিচ্ছিলাম না, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিচ্ছিলেন, আমি সেখানে কোঅর্ডিনেশন করার চেষ্টা করছিলাম। যেমন মনে করেন, এই যে পুলিশ পাঠানো হবে, কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন অবরোধ করে রাখছে, পুলিশ যেতে পারছে না। তো এই কারণে এই কোঅর্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন, আমি গিয়েছিলাম। এবং তো ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে, পূর্ব পরিচিতি আছে, তো ওদেরকে বলে তখন ওই কোঅর্ডিনেশনটা করা, যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি না এই হয়। এই ছবিটি কে তুলেছিল? আপনার কোনো সহকারী? মানে কে পোস্ট করেছিল? এই ছবিটির উৎস কি? উম এই ছবিটা আমার সাথে থেকে কেউ তুলেছিল এবং আমার পেজে হয়তো ইয়ে আপনি, করেছে। হ্যাঁ, যে আপনার উম, পেজে এটা পোস্ট উম, করেছিলেন কি আপনি এটা জানাতে যে মানে আপনি খুব পাওয়ারফুল একজন উপদেষ্টা, আপনি ইচ্ছা করলে? না, না, এইটা পোস্ট করা হয়েছিল যে সরকার এটা নিয়ে কাজ করতেছে। তখন এই ধরনের একটা ইয়া চলছিল যে সরকার কিছু করতেছে না, এখানে মানুষগুলো মারা যেতে পারে। তো অ্যাটলিস্ট গভর্নমেন্টেরও তো একটা ইয়া থাকা, সে থাকা উচিত সেই জায়গা থেকে, যে গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং এবং গভর্নমেন্ট ইজ কনসার্ন। মানে এটা আপনার মাসল দেখানো না তো? আপনার পিস্তলের ম্যাগাজিন না, দেখানো এটা বা পিস্তলের গুলি দেখানো না তো এটা? এটা এটা কোনোভাবেই না। এবং ইয়াতে মানে ওইটাও তো ম্যাগাজিন তো দেখানোর জন্য না, এটা তো না, ওইটা দেখানো। দাঁড়া, এটার কারণে ওইটা আমি নিজেও বিব্রত আচ্ছা, হয়েছি। হ্যাঁ, কিন্তু ওই ছবিটা আপনি পোস্ট করেছিলেন এই কারণে না তো? দেখো যে আমি কিন্তু আম হিয়ার, আম দ্য চেয়ার, আমি ওরকম বলার জন্য না তো? না মানে আছে না একটা ফ্লেক্স? না, আমার মনে হয় যে এই সরকারের একটা দুর্বলতার জায়গা হচ্ছে এই সরকারের কমিউনিকেশন আসলে একটু কম। দেখা যায় আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে কাজ যতটুকু করতে এর থেকে বেশি বলতো। তো এই সরকারের কমিউনিকেশনটা এই সরকারের একটা বড় দুর্বলতা, যে অনেক কাজ হচ্ছে কিন্তু সেগুলোর কমিউনিকেশন হচ্ছে কই না, যেন মানুষ ভাবতেছে যে আমার কাছে তো গভর্নমেন্ট কোনো আমার কাজ কাছে করতেছে না। আমার কাছে তো মনে হয় যে আমাদের প্রেস সচিব, আমাদের সিনিয়র সাংবাদিক শফিক ভাই বেশ ভালোই করছেন, সরকার যতটুকু করছে তার না, চেয়ে। হ্যাঁ, হ্যাঁ, শফিক ভাই তো করছেন। শফিক ভাই তো মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সরকারে তো আরো 22-24 জন উপদেষ্টা আছেন, উপদেষ্টার বিশেষ সহকারীগণ আছেন। আপনি কয়জনকে আসলে মিডিয়াতে দেখেন? আচ্ছা, এটা কে ঠিক করে জনাব আসিফ? যে আমি এটা উনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার তো 22 জন উপদেষ্টা আছে, উনার অফিসে জিজ্ঞেস করছিলাম, আসলে ডেপুটি প্রেস সেক্রেটারির সাথে কথা হচ্ছিল যে 22 জন উপদেষ্টা আছে, যে এর মধ্যে আপনি কোন উপদেষ্টার কাজকে সামনে আনবেন, কোন কাকে পিছনে আনবেন? কারণ আমরা দেখি মাঝে মাঝে উপদেষ্টাদের কথাও প্রেস উইং থেকে বলা হয়, কিন্তু কার কথা কিভাবে বলা হবে এটা কি মানে কেবিনেটে বসে আপনারা ঠিক করেন, নাকি ডক্টর ইউনূস নির্দেশ দেন যে এদের এদের কথা বলবেন বা আমার কথা বলবেন? না, এটা হচ্ছে মাঝে মধ্যে হয়তো দেখেন যে ইয়ার সাথে, শফিক ভাইয়ের সাথে সংবাদ সম্মেলন উপদেষ্টারাও থাকেন। তো কনসার্ন যেই মন্ত্রণালয়ের কাজ হয়, যেমন আমার মন্ত্রণালয়ে একটা আইন পাশ হলো, সেটার বিষয়ে ব্রিফ করার জন্য আমি ওনার সাথে গেলাম, বা অন্য কারো কনসার্ন। তবে আমি দেখেছি যে উপদেষ্টার মধ্যে বেশিরভাগের মধ্যেই একটা মানে প্রচার বিমুখতা আছে। এবং স্বাভাবিকও, ওনারা তো আর পলিটিক্স করা বা ওনারা তো সামনে আসার, যে পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে যে ড্রাইভটা থাকে যে আমি কাজ করছি এটা দেখাইতে হবে, এই যে একটা দায়ের জায়গা থাকে, তো এইটা তো ওনাদের নাই। সেই জায়গা থেকে কমিউনিকেশন গ্যাপ আছে। তো সেই জায়গা থেকেও মাঝে মধ্যে দেখা যায় যে মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে কমিউনিকেট করার, কারণ দেখা যায় যে এখন রিয়াকশনটা খুব দ্রুত হয়। এখন আওয়ামী লীগের আমলের মতো না, কিছু একটা ঘটলেই দেখা যায় যারা কনসার্ন আছে, এখন নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে, স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে, খুব দ্রুত দেখবেন যে মাঠে নেমে চলে আসছে। তো ঠিকমতো কমিউনিকেশন না হওয়াটাও এই রিয়াকশনের একটা বড় কারণ বলে আমি মনে করি। তো এইগুলো ম্যানেজ করার জন্য আমার মনে হয় যে কমিউনিকেশনটা প্রয়োজন, সেই জায়গা থেকেই সেই বিষয়টা পোস্ট করা। ওকে, আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তখন তিনি আমার একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে চট্টগ্রামের মেয়র শাহাদাত সাহেব কেন মেয়রের দায়িত্ব পেলেন, দক্ষিণ ঢাকার ইশাক সাহেব কেন পেলেন না? তখন তিনি আমার মানে প্রশ্নের পর প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে এইটা চট্টগ্রামের ক্ষেত্রে সেই সময়কার যে স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন জনাব এফ হাসান আরিফ, তার কারণেই চট্টগ্রাম সিটিতে মেয়র হিসেবে দায়িত্ব পান, কারণ তিনি একটি লিনিয়েন্ট ভিউ নিয়েছিলেন তার মেয়র পদে বসার ক্ষেত্রে, যেটা জনাব আসিফ নেন নাই। সেই জন্য ব্যাপারটার ক্ষেত্রে তিনি এটার মধ্যে সিদ্ধান্ত দিতে চান নাই।
সার্বিকভাবে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু অভিযোগ করেন যে আপনি গায়ের জোরে আসলে জনাব ইশাককে বসতে দেন নাই। তো আপনি কি মনে করেন যে সপ্তাহ 10 দিন বা 15 দিনের জন্য জনাব ইশাক মেয়র হলে সেটা কি, মানে আপনি এটাকে পার্সোনালি নিয়েছেন কিনা বা নিয়েছেন কিনা, মানে এটা আপনার গায়ের জোরের ব্যাপারটা যেটা আসছে? হ্যাঁ, প্রথমত খালেদ ভাই, পার্সোনালি নেওয়ার তো এখানে সুযোগ নাই। এখানে এই ধরনের জনগুরুত্বপূর্ণ ইস্যুর সিদ্ধান্ত সরকার সর্বোচ্চ পর্যায় থেকেই আসে, এবং এইখানে পার্সোনালি কোনো ডিসিশন নিয়ে তো আমি মানে নিজে ঝুঁকি নিতে চাইবো না। তো এই বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ এবং ফর্মালি ইনফর্মালি উপদেষ্টা পরিষদ থেকেই মানে হয়েছে, এবং তখন আইনি জটিলতা ছিল অনেকগুলো, যেটা আপনিও জানেন। এবং তখন এই যেহেতু আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য যে কেউ থাকলে তাকেও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই বাস্তবায়ন করতে হতো। এবং আপনি যদি ইশরাক ভাইয়েরও লাস্ট দু একটা প্রেস ব্রিফিং এ উনি নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বোঝানো হয়েছে, উপদেষ্টা পরিষদ ভুল বুঝাইছে। তো উনি কিন্তু নিজেও বলেছেন। তো সেই জায়গায় আমার একক স্বেচ্ছাচারী ভাবে এই ডিসিশন নেওয়ার আসলে না, কোনো ইয়াটা কোথায় আসে মানে শাহাদাত যখন মেয়র হন তখন হাসান আরিফ ছিলেন, ইশরাক যখন মেয়র হতে পারেন নাই তখন আসিফ সাহেব ছিলেন। সেই জন্য মনে হয় যে এখানে আসিফ সাহেব কোনো কিছু করেছেন কিনা। না, এটা হাসান আরিফ স্যার হয়তো সেই সময়টার কথা আমার ঠিক মনে নেই, এটা হয়তো তিনি উপদেষ্টা পরিষদে আনেন নাই, কিংবা ওই বিষয়ে এত বেশি আইনি জটিলতাও ছিল না। তো উপদেষ্টা পরিষদে যখন যায় তখন আমার তো মানে স্টেশনের দায়িত্বে থাকা জায়গা থেকে হচ্ছে আমার ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করাটা হচ্ছে আমার দায়িত্ব। এবং যেহেতু এখানে আইনি জটিলতা ছিল, একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আসিফ নজরুল স্যারও সহযোগিতা করেছেন, অ্যাটর্নি জেনারেলও এইটার ক্ষেত্রে আইনি পরামর্শ দিয়েছেন আমাদেরকে। তো এটা যে এককভাবে আসিফ মাহমুদের, এটা রাজনৈতিক কারণে অনেক সময় বলা হয়ে থাকে, রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে অনেকে মনে করতে পারেন তারা সেভাবে অ্যাটাক করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তো ইশরাক ভাই নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদে আসলে সিদ্ধান্ত। আমারও মনে হয় যে এটা উপদেষ্টা পরিষদেরই সিদ্ধান্ত। কিন্তু এখানে আবার একটা কথা আসে যে উত্তর ঢাকায় আপনি প্রশাসক নিয়োগ দিয়েছেন সম্পূর্ণ আপনার একক সিদ্ধান্তে। জনাব এজাজ সাহেবের আগে পিছে যাই এইটা নিয়ে কি আপনি একটু বলবেন? ইদানিং আবার শুনতেছি যে এজাজ সাহেব আপনার এবং সৈয়দা রেজানা হাসান যিনি আরেকজন উপদেষ্টা, তাদের দুইজনের একক পছন্দ, তাদের আপনি একটু ভাই এজাজ ভাইয়ের নিয়োগটাও কিন্তু উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এটা কোনো মানে এটা তো ফর্মাল এজেন্ডা উত্থাপন হয় নাই, কিন্তু উপদেষ্টা পরিষদের বিবিধে এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং ওই দিন আমি কোনো একটা কারণে আমি হয়তো সফরে ছিলাম, আমি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে ছিলাম না। ইভেন ওই উপদেষ্টা পরিষদের বৈঠকে আমি নিজে ছিলাম না। তো সেই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে, আমাকে সিদ্ধান্ত জানানো হয়েছে, আমি সেটা বাস্তবায়ন করেছি। তো এখন এইটা তো পারসেপশন, ওই যে বললাম যে রাজনৈতিক কারণে পারসেপশন তৈরি করা হয় যে একক সিদ্ধান্ত এত বড় জায়গায় আসলে নেওয়ার সুযোগ নেই। যদি একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়ে দিতাম, আরো অনেক কিছু। আপনার কাছে কি মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কোনো একটা বক্তব্যে বা কোনো জায়গায় কোনো কিছুতে যদি এটা পরিষ্কার করতেন যেটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, তাহলে আপনার উপর এতগুলি জিনিস আসতো না? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইচ্ছা করে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যান্য উপদেষ্টা পরিষদ ইচ্ছা করে এটা জনাব আসিফের উপরে আনতেছেন, এরকম আপনার মনে হয়? এখানে হয়তো সরকার থেকে আরো ভালো কমিউনিকেশন করার সুযোগ ছিল। এটা উনি নিজে না বলেও উনার প্রেস সচিবকে দিয়ে এটা বলাতে পারতেন। আমি কিন্তু এটা এখন পর্যন্ত, মানে আপনি ঠিকই বলেছেন, ইশরাক সাহেব বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, কিন্তু উপদেষ্টা পরিষদের কারো মুখে বা এর কাছে কিন্তু শুনে আমার মানে প্রফেসর আসিফ নজরুল আমার উপর্যুপরি প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তখন হাসান আরিফ এটা খেয়াল করেন নাই, এবারে আসিফ সাহেব সেটা খেয়াল করেছেন। স্পষ্ট, আমি সত্যি মানে সামারি করলে এরকমই দাঁড়ায় কথাটা। তো আমার কাছে মনে হয়েছে যে আমি জনাব হাসান আরিফকে অনেকদিন ধরে চিনি, আমার কাছে মনে হয়েছে যে যেটি জনাব হাসান আরিফের কাছে মনে হইলো যে না আইনি বিষয়ে এটি চলতে পারে, সেটি জনাব আসিফের যখন মনে না হইলো, তার মানে উনি ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিলেন। এটাকে আপনার মনে হয় এটা পরিষ্কার করা দরকার ছিল সরকারের? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আরো বেটার কমিউনিকেশন হতে পারতো, যেটা হয় নাই আনফরচুনেটলি। তবে এখানে আসলে ব্যক্তিগতভাবে আমি যেটা বারবার বলছি যে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই নেই। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয় নিয়ে যমুনার সামনে মানে যমুনা পর্যন্ত ব্লকেড হয়ে গেল, অবরোধ হয়ে গেল, এরকম বিষয় নিয়ে আমি আসিফ মাহমুদ একা সিদ্ধান্ত নিয়ে নিব, এটা আসলে মানে এটা আমি মনে করি না যে কোনো সচেতন মানুষ এটা বিশ্বাস করবে। ইভেন যেহেতু মানে ইশরাক ভাইও বলছে এটা খুব ক্লিয়ার যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল, এবং এজাজ ভাইয়ের নিয়োগটাও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল, এবং ওই দিন উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে পর্যন্ত আমি উপস্থিত ছিলাম না। আমার কাছে যেহেতু আমি স্টেশনের দায়িত্বে আছি, সেই জায়গা থেকে আমার হচ্ছে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হয়। আমার এখানে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা হয়, রাজনৈতিক বিভিন্ন ব্যাপার এখানে আছে। অ্যাবসলিউটলি। এবং বাংলা
ভাষায় এই প্রবাদটাকে আমরা বলি যে পরের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করা। এখানে আমরা 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 একটু আপনার কাছে আসি। সেইটা হচ্ছে যে সম্প্রতি মুরাদনগরে মানে ইনসিডেন্টালি আমি জনাব আসিফ মাহমুদ সজীব ভাই আপনার কাছ থেকে আরেকটু বেশি সময় আমি একটু চেয়ে নিচ্ছি, যে কারণ আমরা একটু আরও কিছু প্রশ্ন আপনার মধ্যে। সম্প্রতি মুরাদনগর এবং ইনসিডেন্টালি মুরাদনগর আমারও উপজেলা, মানে আমার পিতামহ সেই উপজেলা থেকে এসছেন, আমার বাবা দাদা যাদেরকে বলে আর কি। তো আমারও কিছু খবর পাওয়ার কিছু নিজস্ব সোর্স আছে, তো সেই জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি যে এইটা আসলে সরকারের সাপ্লাই করা কোনো সোর্স না। তো সেই জন্য আমি বলতেছি যে এই কথা তো ঠিক যে একই পরিবারের তিনজনের হত্যা, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য যেমন নানা অভিযোগ ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালের বিরুদ্ধে আসে। মানে মানে সারা দেশে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত চেয়ারম্যান কেউ পলাতক, কেউ জেলখানায়, অনেককে চেয়ারম্যান থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু শিমুল বিল্লাল কিভাবে টিকে গেলেন? এখন এই কথা এই কারণে আসছে যে সরি শিমুল সাহেবের যে এইটা আসছে এরকম, সেইটার জন্য আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন, এবং আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন যে ক্ষমতা খাটিয়ে, সেই ক্ষমতার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। আপনি কি একটু বলবেন যে এই একটা নৃশংস অপরাধ, আমি বাংলা ভিশনের যে কি দেখানো হয়েছে সেখান থেকে আলাদা করে আমি যতটুকু জিনিস সম্পর্কে শিওর হতে পেরেছি শুধু ততটুকু জিনিসই আপনাকে বললাম, যে তিনজন, তার হত্যা, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, ইউপি চেয়ারম্যান, সে আওয়ামী লীগ আমলে ছিল, সবটা মিলে যদি আপনি এটা বলতেন যে আপনার বাবা তাকে সেটা দিচ্ছে কিনা, এবং আপনি আপনার পলিটিক্যাল গেইনকে সামনে রেখে আপনার বাবা বিএনপির এগেনস্টে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে একটা পলিটিক্যাল একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে এই যে আমরা এই সরকার দায়িত্বে আসার পরে, তখন হাসান আরিফ স্যার দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার বিভাগে, তখন পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এই সবগুলো হচ্ছে ভেঙে দেওয়া হয়েছিল অধ্যাদেশ জারি করে এবং পরবর্তীতে পরিপত্র জারি করে। কিন্তু ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই। ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এই বিবেচনায় যে এতগুলো ইউনিয়ন পরিষদে পরিচালনার মতো যথেষ্ট পর্যাপ্ত মানে প্রশাসক দেওয়ার মতো পর্যাপ্ত অফিসার আমাদের আসলে ফিল্ড পর্যায়ে নাই, সেই কারণে ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই। এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যারা পলাতক ছিল, যেহেতু ভাঙা হয় নাই, অধ্যাদেশ পরিবর্তন হয় নাই, সেহেতু যে কাউকে যে কোনো সময় বের করে দেওয়ার সুযোগ নাই। যারা পলাতক ছিল তাদের ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ আছে 60 দিন স্টেশনে উপস্থিত না থাকলে তাকে বরখাস্ত করা যাবে। সেই প্রক্রিয়ায় অনেককে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু শিমুল বিল্লালের ঘটনা আমি পরবর্তী খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করেছেন এবং তিনি 5 আগস্টের পরে পলাতক ছিলেন না একদিনের জন্য, তিনি স্টেশনেই ছিলেন। তো নিয়ম অনুযায়ী আসলে তাকে করা হয় নাই। এবং এই যে একটা রিপোর্টে বলা হয়েছে যে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এই সংক্রান্ত ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ তখন করা হয় নাই, তখন অ্যামেন্ডমেন্টও করা হয় নাই এবং পরিপত্র জারি করা হয় নাই। ইউনিয়ন পরিষদগুলো আগের মতোই বহাল ছিল। শুধুমাত্র যারা পলাতক ছিল, স্টেশনে ছিল না, যাদের বিরুদ্ধে অনাস্থা এসেছে, আইন অনুযায়ী তাদেরকে অপসারণ করা হয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন যে জনাব শিমুল বিল্লাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না? আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিনা আমি জানি না, তবে স্বতন্ত্র প্রার্থী ছিল এতটুকু আমি জানি। আচ্ছা, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন যতদূর আমি জানি। এবং শেল্টারের বিষয় যেটা বলা হয় যে ওই যে একটা ছবি দিয়ে হচ্ছে বলা হয় যে শেল্টার দেওয়া হচ্ছে, ওই ছবিটা কিন্তু ওই ঘটনারও আরো অনেকদিন আগের। এবং ছবিটা দেওয়ার সময় খুব ক্লেভারলি ওই যে নিচে যে ডেট লেখা থাকে, অনেক ফোন দিয়ে ছবি তুলে ডেট লেখা থাকে, ওই ডেট এন্ড টাইমটা আসলে কেটে দেওয়া হয়েছে। আমার কাছে ডেট এন্ড টাইম সহ ছবিটা আছে। তো এখানে একটা পারসেপশন তৈরি করা হয়েছে এই জায়গা থেকে। তো ঘটনা আমি স্থানীয় প্রশাসন, পুলিশ সবার সাথে কথা বলে যতটুকু জেনেছি, এই ঘটনাটা যেদিন ঘটে এবং বাদীর স্টেটমেন্টও আমি পেয়েছি যে যিনি ভিকটিম তিনিও বলেছেন যে আগের রাতে 2টায় ওইখানকার যিনি বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, তার বাসায় ওই বৈঠকটা হয়, যে বৈঠকে আসলে হত্যার বা হামলা করার সিদ্ধান্ত হয়েছিল। শাহ আলম, তিনি কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছেন। ওই বৈঠকে এখন যাকে আওয়ামী লীগের চেয়ারম্যান বলা হচ্ছে শিমুল বিল্লাল,
তিনিও উপস্থিত ছিলেন ওই বৈঠকে, ওই ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিল, ওই এলাকাবাসীর যারা মাথা আছে সবাই উপস্থিত ছিল। রাত 2টা বাজে বৈঠক হয়। এইটা কিন্তু হচ্ছে বাদীর স্টেটমেন্ট, আমার কাছে স্টেটমেন্ট অডিও রেকর্ড আছে। এটা বাদী নিজে বলছেন যে ওই বাসায় বৈঠক করে হত্যার সিদ্ধান্ত হয়। এবং প্রথম 15 দিনের বক্তব্য যদি দেখেন ভিকটিম ফ্যামিলির, কোথাও আমার নাম কিংবা আমার বাবার নাম নাই। এবং যেই ব্যক্তি এই ঘটনায় তার স্ত্রী হারিয়েছে, 2 সন্তান হারিয়েছে, তার স্টেটমেন্ট আছে, ছোটখাটো মিডিয়াতে এসেছে, যে তিনি বলছেন যে তাদেরকে এই ঘটনা ঘটার পরে বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যান, তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন, কুপরামর্শ দেন, উপদেষ্টার বাবা এবং উপদেষ্টার নাম মামলায় অন্তর্ভুক্ত করতে বলেন, কিন্তু তারা সেটাতে আপত্তি দেন এবং সেটা তারা করেননি। কিন্তু পরিবারের আরেকাংশকে এবং তার মেয়ের ব্যাপারে যখন আমরা বিভিন্নভাবে তার সাথে কথা বলার চেষ্টা করি, তিনি বলেন যে তার মেয়েকে তিনি আর সেই সময়ের পর থেকে পাচ্ছেন না, তার মেয়ে অন্য জায়গায় আছে। এবং এই যে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, বক্তব্য, যেটা প্রথম 15 দিনে আসে নাই। আপনি তো যে কোনো ক্রাইমের ইয়ার ক্ষেত্রে যদি আপনি ভিকটিমের বক্তব্য নেন, তাহলে তো আপনার ফার্স্ট বক্তব্যটা বিশ্বাসযোগ্য হওয়া উচিত, যেটা পরবর্তীতে তাদেরকে। এবং এটা কি এরকম হতে পারে জনাব ভূঁইয়া, এটা কি এরকম হতে পারে যে প্রথম দিকে আপনার ভয়ে তারা সত্যি কথা বলতে পারেন নাই? আমার ভয় তো, প্রথম দিকে যদি আমার ভয়ে না বলতে পারে, পরে কিভাবে তাহলে বলতেছে? অনেক কষ্টে সাহস এটা এবং এবং না, এখানে যদি যার স্ত্রী মারা গেছে, যার 2 সন্তান মারা গেছে, এবং উনি সেখানে থাকলে উনিও হয়তো মারা যেতে পারতেন, তিনি বলছেন যে তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে। এই ভিডিওটা আছে, আমি প্লে করে আপনাকে শোনাতে পারি, যে তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে, তাদেরকে কুপরামর্শ দেওয়া হয়েছে যেন তারা আমাদের নাম অন্তর্ভুক্ত করেন, কিন্তু তারা সেটা প্রাথমিকভাবে রিফিউজ করেছে। জুলাই অভ্যুত্থান, যার মধ্য দিয়ে 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়, সে সময় রাজনৈতিক দলগুলোকে সম্মুখ সারিতে দেখা না গেলেও পরবর্তী সময়ে এর কৃতিত্বের দাবি করতে দেখা গেছে। তাদের ভূমিকা কতটা ছিল সেটা নিয়ে বিশ্লেষকসহ অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরত জাহান টুম্পা 31 জুলাই নিজ প্রতিষ্ঠানের একজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন এবং পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন। তিনি বিবিসিকে বলছিলেন তিনি নিজের পাশে কোনো দল বা সংগঠন দেখেননি, আশেপাশের সবাইকে সাধারণ শিক্ষার্থী, জনগণ ও সহযোদ্ধা হিসেবেই লিখেছেন, যাদের কোনো দলীয় ট্যাগ ছিল না। এখন যদি কোনো দল এসে একপাক্ষিকভাবে বলে যে এর মাস্টারমাইন্ড আমরা ছিলাম, আমাদের এই ক্রেডিট ছিল, এটা সম্পূর্ণ আমার কাছে হাস্যকর মনে হয়। কারণ সেই সময় আমার যে সহযোদ্ধা ছিল, আমি দেখিনি তাকে বলতে যে আমি এই দলের বা ওই সংগঠন। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।